কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়া? এখন না পারছি তোমাকে বুকে টেনে নিতে, না পারছি ঘুমাতে। আমার ভাবির মোবাইলে আমার স্বামীর এমন মেসেজ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার নাম ইসরাত জাহান সাথী। 2009 সালে পারিবারিক ভাবে আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হই মাত্র। স্বামী সহ শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে আমার বর ছিলেন হাই স্কুলের ইংলিশ টিচার। আমার বাবার বাড়ি থেকে বরের স্কুল ছিল কাছে, তাই বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই থাক। 2011-তে আমি কনসিভ করি। সবাই খুব খুশি ছিল। 4 মাসে আমার প্রচুর ব্লিডিং শুরু। ডাক্তার আমাকে বেড রেস্ট দিয়ে দিল। চলে এলাম বাবার বাড়ি একবারের জন্য। আমার মা, ছোট ভাই আর বড় ভাবি, এই নিয়ে আমাদের সংসার। আমাদের বাবা নেই। বড় ভাইয়া নৌবাহিনীতে জব করে। তারপর থেকে আমাদের দিন ভালোই কাটছিল। আমার ভাবি খুব মিশুক ছিল, সবার সাথে মিশতে পারত। বেড রেস্টে যাওয়ার পর স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়া নিষেধ ছিল। এই নিয়ে বর প্রথম ঝামেলা করতো, কিন্তু পরে লক্ষ্য করতাম সে ভালোই আছে। দিন যত যাচ্ছে বরের অবহেলা ততই বাড়ছে। আমার ভাবির সাথে তার সম্পর্ক একদম চোখে পড়ার মতো লাগছিল। সন্দেহ করিনি কখনো, কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল। একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে দেখি বর পাশে নেই। বাইরে গিয়ে দেখি সিঁড়িতে বসে বর ফোন টিপছে। বলল ঘুম আসছে না, তাই এখানে বসে আছি। একদিন ওর গেঞ্জি খুঁজে পাচ্ছিলাম, পরে ভাবি এনে দিল তার রুম। ভাবলাম ভাবির কাপড়ের সাথে মিশে গেছে। কোনো কিছু দরকার হলেই ভাবির নাম্বারে কল দিত। একদিন আমি পাশে থাকাতে ভাবি আমার কাছে ফোনটা দিল। ভাবি অন্যদিকে চলে গেলে কি যেন মনে করে ভাবির ইনবক্সে চেক করল। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইনবক্সে দেখলাম আমার বরের মেসেজ। মেসেজটা এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি ঘুমাতে, না পারছি তোমাকে বুকে টেনে নিতে। এই মেসেজগুলো দেখে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমার বারবার নাম্বারটা মিলাতে থাকলাম। সেই একই নাম্বার দেখছি। আমার প্রেসার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। আমার মা দেখে চিৎকার করে বলছে আমার মেয়েটা কেমন জানি করছে, কে কোথায় আছে, তাড়াতাড়ি আসো। ভাবি সহ সবাই এলো। বড় তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলো। আমার চোখের পানি পড়ছে, কাউকে কিচ্ছু বলতে পারছি না। রাতে বর বললো কি ব্যাপার, হঠাৎ তোমার কি হলো? সকালে তো ঠিকই ছিল। ঘৃণায় অন্যদিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। রাত 2টা থেকে 3টা হবে। তখন দেখি বর পাশে নেই। আমি টর্চ নিয়ে উঠে দেখলাম পুকুর ঘাটে কথা বলা সাউন্ড আসছে, হয়তো ফোনে কথা বলছে। আমিও মান সম্মানের ভয়ে কিছু বললাম না। কত বোকা ছিলাম, ভেবেছিলাম এইসব শুনলে ভাইয়া ভাবিকে মারবে। ভাবতাম সবকিছু ঠিক হয়ে যায়। দিন যত যায় তাদের লীলা খেলা সবার নজরে পড়তে লাগে। এরই মধ্যে আমার ভাবি বাবার বাড়িতে যাবে। তখন মা বললো ছোট ভাইকে নিয়ে যেতে, কিন্তু সে একাই যায়। এদিকে সারা দিন আমার বরের কোনো খোঁজ নেই। বুঝতে পেরেছি ভাবির সাথেই আছেন। এদিকে ছোট ভাই এসে বললো তার দুলাভাই নাকি আজকে স্কুলে যায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাতের বেলায় এক প্রতিবেশী দুলাভাই এসে বলল, আচ্ছা সাথী জামাই কি আমাদের বৌমাকে নিয়ে শহরে গেছে নাকি? আমার সবকিছু পরিষ্কার হয়ে গেল। তো রাত 1টায় তিনি বাসায় আসলেন। আমার মা ভাত খেতে বলেছিলেন, কিন্তু তিনি বললেন তিনি কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন। আমিও ফোনটা হাতে নিয়ে বললাম কোন স্টুডেন্টের বাসায় খেয়েছেন, ওকে কল দেন। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বললো এখন অনেক রাত, সকালে দিই। আমি কাঁদতে কাঁদতে বললাম আমার ভাইয়ের মান সম্মান আপনি খাইয়েন। অবাক হয়ে বললো কি হয়েছে তোমার? আমি কাঁদছি আর বলেই যাচ্ছি। পরদিন সকালে শ্বশুর বাড়ি থেকে সবাই আমাকে দেখতে আসছে, বড় ভালো ব্যবহার করছে। এদিকে ভাবি তার ফোনে বারবার কল করছে। আমি রিসিভ করতেই লাইনটা কেটে দিল। আমার বড় বুঝতে পেরেছিল আমি তাদের কুকীর্তি ধরে পেরেছি, তাই খুব সুন্দর ব্যবহার করতে লাগলো। 10 দিনের মতো ভালোই কাটছিল। ও মা, সকাল হতেই দেখি আমার ভাবি হাজির। আমার বরের দিকে রাগি চোখে তাকিয়েছিল। দেখলাম আমার বর তেমন পাত্তা দিচ্ছে না ভাবি। এদিকে ভাবি তো জ্বলে পুড়ে একা। আমি মাসে 2-1 বার চেক আপ করতে শহরে যেতাম। সেদিন আমি চেক আপ করতে গিয়ে ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে গিয়েছে। আমার ননদের বাসা ছিল শহরে। তিনি বললেন আজকে রাতটা এখানে থেকে যাও, সকালবেলায় চলে। কিন্তু আমার মনটা ছটফট করতে লাগলো। ভোর রাতেই দেখলাম বড় ভাইয়া কল দিয়ে বললো সকাল হলেই তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, আমি বাড়ি আসছি। আমার খুব ভয় হচ্ছে। বরকে কল দিতে সে বললো তুমি আমাদের বাড়িতে নামো, এখন থেকে আমাদের বাড়িতেই থাক। সকাল সকাল বাড়িতে চলে আসলাম। বাড়ির সব স্বাভাবিক ছিল। বড় স্কুলে চলে গিয়েছে। তারপর জানতে পারি এক প্রতিবেশী আমার বর আর ভাবিকে পুকুর ঘাটে রাতে হাতে নাতে ধরেছে। আর সেই প্রতিবেশী আমার ভাইকে ফোন করে সব জানিয়েছিল। পরদিন ভাইয়া বাড়িতে এসে ভাবির সাথে ঝগড়া রাগারাগি করা শুরু করলো। ভাবিও চিৎকার করে বলে সে নাকি ভাইয়ার সাথে আজ সংসার করবে। সিদ্ধান্ত হলো আমার পরিবার আর আমার শ্বশুর বাড়ির পরিবার এক জায়গায় বসে সবাই সিদ্ধান্ত নিল আমি যতদিন আমার বাবার বাড়িতে থাকি ততদিন ভাবি ওনার বাবার বাড়িতে থাকবে। আমার ভাইয়া ডিভোর্স দিতে চাইলে ভাবির বাবা মা ক্ষমা চায়। আমার বড় আমার কাছে ক্ষমা চায়। সব ভুলে 9 মাসের সময় আমার শারীরিক জটিলতার জন্য সিজার করা লাগে। আমার একটা মেয়ে হয়, কিন্তু সারা দিন আমার স্বামীর দেখা পেলাম। আমার স্বামী আমার ভাবিকে নিয়ে পালিয়ে গেছে, এই কথা আমার মায়ের মুখে শুনে আমি তো পাগলের মতো হয়ে গিয়েছি। সারাদিন তাকে ফোন দিতাম, কিন্তু তার নাম্বার অফ। প্রায় 20 দিন পর তার মায়ের কাছে আমার বর ফোন দেয়। তখন আমার শাশুড়ি বলে সাথী মরে যাবে, তুই ফিরে আয়। ঠিক মাগরিবের টাইমে আমার নাম্বারেও কল দেয়। আমি চিৎকার করতে করতে বললাম তোর বাচ্চা তুই নিয়ে যা, আমি নিজেকে শেষ করে দিব। সে কিছুই বললো না, কেটে দিল লাইনটা। আমার বড় ভাইয়া যেদিন বাড়ি থেকে চলে যাবে আমার হাতটা ধরে বলেছিল বাচ্চাটা একটু বড় হলে তুই পড়ালেখাটা চালিয়ে যা, তোদের আমি কোনোদিন কষ্ট পেতে দেব। আমার মেয়ের নাম রাখা হলো সানিতা। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এদিকে আমি আমার স্বামীর সাথে গোপনে কথা বলা শুরু করি। এদিকে আমার স্বামী গোপনে ফোন দিয়ে আমাকে জানায় সে আবার আমাকে নিয়ে সংসার করতে চায়। আমিও মেয়ের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই তার কাছেই ফিরে যাব। এদিকে বড় বারবার ফোন দিয়ে জানতে চায় আমি কখন যাব, সে নাকি বাসা নেই। অবশেষে সব ঠিক হলো। নভেম্বরের 5 তারিখ মা ভাইয়ের চোখ পাকি দিয়ে ছুটলাম মরিচিকার পেছনে। শহরে এসে তাকে কল দিতে সে আসলো। আমাকে ধরে সে কি কান্না। গাড়িতে উঠে চলে আসলাম ঢাকা। এখানে এসে দেখি অন্যরকম জীবন। 5 পরিবারের একটা বাথরুম, সিরিয়াল দিয়ে রান্না করতে হয়, ছোট্ট একটা বস্তির রুম। নারায়ণগঞ্জের টেক্সটাইলে সে একটা জব করত। 15 দিন পর এক রাতে সে আর বাসায় ফিরছে। অচেনা জায়গায় কোথায় যাব টেনশনে মাথা কাজ করছিল। হঠাৎ রাত 12টায় সে কল দিয়ে বলল
তুমি ঘুমিয়ে পড়ো, আমি অফিসে। তারপর 3 দিন কেটে যায়, তার কোনো খবর নেই। 4 দিনের দিন সে অনেক বাজার করে নিয়ে আসে বাসায়। একদিন ভয়ে ভয়ে মায়ের নাম্বারে কল, মা কান্না করে বলে তুই বেঁচে আছিস? মা আমাকে জানায় আমার ভাবি নাকি ঢাকাতে আমার বরের কাছেই আছে, তার পরিবারের লোক মাকে বলেছে। একদিন শুক্রবারে আমার বর আমার মেয়েকে নিয়ে এসে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়েছিল আমার ভাবি। আমার চুলের মুঠি ধরে বলতেছে আমার স্বামীকে কেন ছিনিয়ে নিছস। তারপর আমার বর এসে আমার ভাবিকে মারতে লাগলো, বললো তোর জন্য আমার সংসার ভেঙেছে, তুই এখান থেকে চলে যা। অনেক লোকজন জড়ো হয়ে গেল, সবাই আমার ভাবিকে তাড়িয়ে দিল। সকালবেলা আমার বর আমার সাথে খুব হাসি খুশি ছিল, আমাকে এটা সেটা বলে হাসাচ্ছিল। আমাকে বললো চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। মেয়েটার কথা ভেবে ভাবলাম একটু বাইরে ঘুরে আসলে ভালো লাগে। বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আমরা একটা বন্ধুর বাসায় নিয়ে যাবে বলে আমাকে আর আমার মেয়েকে 3 তলা একটা ভবনের একটা ফ্ল্যাটে নিয়ে গেল। আমার বর আমাকে একজন মহিলা দেখিয়ে বললো আমার বন্ধুর বউয়ের সাথে গল্প করো, আমি একটু আসি। হঠাৎ করে 2টা বাচ্চা মেয়ে এসে আমার মেয়েটাকে নিয়ে গেল, বললো তারা আমার মেয়ের সাথে খেয়ে। এই ভবনে মেয়ের সংখ্যাই বেশি, অদ্ভুত ভাবে হাঁটাহাঁটি করছে তারা, নোংরা কাপড়। কিছুক্ষণ পর একজন মহিলা আসলো, তাকে বললাম আপা আমার মেয়ে কোথায়? সে বললো তোমার মেয়ে ওই রুমে আছে। মেয়েকে দেখতে সেই রুমে ছুটে গেল, পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে দরজাটা আটকে দিল। কিছুক্ষণ পর একজন অদ্ভুত মহিলা এসে আমাকে বললো তোমাকে 2 লক্ষ টাকার বিনিময়ে এখানে বিক্রি করা হয়েছে, ন্যাকামি না করে তৈরি হয়ে যায়। আমার বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আমার মেয়ে কোথায়? মহিলাটা চলে যাওয়ার পর হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার ফোনটা আমার সাথেই ছিল, দ্রুত ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া আমার সব কথা শুনে কান্নায় ভেঙে পড়লে। ভাইয়া আমাকে বললো তুই ফোনটা কোনোভাবেই হাতছাড়া করিস। পরদিন সকালবেলা আমার ভাইয়া পুলিশ নিয়ে এখানে আসলো আর আমাকে উদ্ধার করলে। শুধুমাত্র ফোনটার জন্যই সেবারের মতো বেঁচে যায়। ওদেরকে রিমান্ডে দেওয়ার পর জানা গেল সানিতাকে নাকি বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আমার মেয়েকে হারিয়ে আমি অর্ধ পাগল হয়ে যাই।